প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে তোমাদেরকে আমি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়িয়েছিলাম। ডিফারেনশিয়াল ইকুয়েশন গত ক্লাসে তোমাদেরকে আমি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়িয়েছি। সেখানে দেখো তোমাদের অঙ্কগুলো ছিল এরকম যে ফাংশন অফ ডি অফ ওয়াই ইকুয়াল টু, প্রথম ছিল 0, তারপর ছিল ফাংশন অফ ডি অফ ওয়াই ইকুয়াল টু এক্স এর ফাংশন বা এক্স টু দি পাওয়ার এম ইত্যাদি ডট ডট ডট। এরপরে আমি তৃতীয় ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম যে ই টু দি পাওয়ার এক্স সমন্বিত কোনো রাশি থাকিলে তখন ওই ফাংশনগুলোকে কিভাবে তার পার্টিকুলার ইন্টিগ্রাল তৈরি করতে হয় এটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলেছিলাম। সব ক্ষেত্রে তোমাদের সাথে কথা বলেছিলাম যে কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করার পদ্ধতি একই। সেক্ষেত্রে তোমাদের এই পর্যন্ত গত 4টা ক্লাস আমি নিয়েছি, সেই 4টা ক্লাসে আশা করি সবাই এই পর্যন্ত শিখতে পেরেছ। আজকে আমার ওই একই কাজ, তবে এটা এখানে আমার করতে হবে যদি কিনা রাইট হ্যান্ড সাইড সাইন এক্স অথবা কস এক্স থাকে, তাহলে কিভাবে তার পার্টিকুলার ইন্টিগ্রাল তৈরি করতে হয় সেই কাজটাই আমি তোমাদেরকে এখন শেখাতে যাচ্ছি। পার্টিকুলার ইন্টিগ্রাল বাদে বাকি যতটুকু আছে সেগুলো সব অঙ্কের জন্য একই। এই অঙ্কের জন্য যেভাবে করেছি, এই অঙ্কের জন্য একইভাবে করেছি, এই অঙ্কের জন্য একইভাবে করেছি, কারণ সব ক্ষেত্রেই তো আমরা রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 0 লিখে তার পার্টিকুলার কমপ্লিমেন্টারি ফাংশনগুলো তৈরি করেছি। অতএব এইটুক পর্যন্ত তোমাদের কথা আমি আর বাড়াতে চাচ্ছি না বা বলতে চাচ্ছি না। তারপর থেকে তোমাদেরকে আমি শুরু করতে যাচ্ছি পরবর্তী ধাপগুলো। আসো, এই যদি রাইট হ্যান্ড সাইড সাইন এক্স বা কস এক্স থাকে তাহলে কি করতে হয়, এই জন্য তোমাদেরকে আমি নিয়ে যাব ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে যে তোমরা ক্যালকুলাস করেছো, সেই ক্যালকুলাস করেছো যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন অর্থাৎ পর্যায়ক্রমিক অন্তরীকরণ। আমি তোমাদেরকে একটা পর্যায়ক্রমিক অন্তরীকরণের কিছু একটা ধারণা দিয়ে যাত্রা শুরু করতে চাচ্ছি। ডিফারেন্সিয়েশন অফ সাইন এ এক্স, দেখো এইটা সমান তোমরা সবাই লিখেছিলা এ কজ অফ এক্স। সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে ধ্রুব সংখ্যাটা বাম দিকে চলে যায় আর কজ অফ এক্সটা থেকে যায়। যদি তুমি এটাকে পুনরায় ডিফারেন্সিয়েট করো সাইন স্কয়ার, যদি ডি স্কয়ার সাইন এক্স করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ স্কয়ার সাইন অফ এ এক্স। যদি এটা আরেকবার করি আমি ডিকিউ, তখন আমি দেখতে পাচ্ছি সাইন অফ এ এক্স ইকুয়াল টু মাইনাস এ কিউব কজ অফ এ এক্স। যদি আরো একবার করি d4 সাইন অফ এ এক্স, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস a4 সাইন কস করলে হলো সাইন অফ এক্স, তখন তোমার এটা হয়ে যায় প্লাস। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি একবার, দুবার, তিনবার, চারবার, যতক্ষণ পর্যন্ত আমরা করতে থাকি। সেই ক্ষেত্রে তোমাকে কি এই কাজটা আমরা এভাবে লিখতে চাচ্ছি ডি স্কয়ার হোল স্কয়ার সাইন অফ এ এক্স ইকুয়াল টু, আমরা এখানে আমরা লিখতে চাই মাইনাস এ স্কয়ার অফ হোল স্কয়ার। তার মানে ডি স্কয়ার ইকুয়াল টু যদি আমরা এ স্কয়ার ভবিষ্যতে বসাবো, এই কারণে এই প্যাটার্নে লিখতে চাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি স্কয়ার হোল স্কয়ার সাইন অফ এক্স ইকুয়াল টু ডি স্কয়ার হোল স্কয়ার সাইন অফ এক্স ইকুয়াল টু মাইনাস এ স্কয়ার হোল স্কয়ার সাইন অফ এ এক্স। এই কথাটা বলতে পারি। যদি এই কথাটা বলতে পারি তাহলে ডি স্কয়ার অফ এন সাইন অফ এ এক্স ইকুয়াল টু মাইনাস এ স্কয়ার টু দি পাওয়ার এন সাইন অফ এক্স, এই কথাটা বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি এন টার্মস পর্যন্ত ডিফারেন্সিয়েশন কি লিখতে হয় সেই কথাটা তোমাদের মাঝে আমি উপস্থাপন করলাম। যেমন আমি করেছি সাইনের বেলায়, ঠিক একইভাবে যদি কজের বেলায় করি তাহলে ডি স্কয়ার অফ এন কজ অফ এ এক্স ইকুয়াল টু মাইনাস এ স্কয়ার টু দি পাওয়ার এন কজ অফ এ এক্স, এই কথাটা বলতে পারি। এই লাস্টের দুইটা লাইন তোমরা একটু ভালো করে দেখো। এন টার্মস পর্যন্ত যদি ডিফারেন্সিয়েট করি তাহলে মাইনাস এ স্কয়ার পাওয়ার অফ এন
এখানেও লিখছি মাইনাস এ স্কোয়ার পাওয়ার অফ এন। যদিও ইন্টারমিডিয়েট লেভেলে আমরা এই কাজটা করিনি, ইন্টারমিডিয়েট লেভেলে আমরা এখানে লিখতাম যতবার ডিফারেন্সিয়েট করবে ততবার, আর এখানে একটা মাইনাস 1 টু দি পাওয়ার n দিয়ে লিখতাম। তখন আমাদের এই এন এর মান যদি জোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা হয়, তার উপর ভিত্তি করে আমরা বলেছিলাম কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে। কিন্তু এইখানে আমার এই নিয়মটা লিখলে এই অঙ্কগুলো সমাধান করা যাবে না, বিধায় আমরা এই অঙ্কটা না লিখে আমরা নতুন প্যাটার্নে লিখছি মাইনাস এ স্কোয়ার টু দি পাওয়ার এন, মাইনাস এ স্কোয়ার টু দি পাওয়ার এন। তাহলে তুমি দুইটা সূত্র একটু ভালো করে আমি পাশে লিখে দিচ্ছি ডি স্কোয়ার সাইন অফ এক্স ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার। দেখো আমি ডি স্কোয়ার সাইন অফ এক্স এটা লিখতে চাচ্ছি, তাহলে তুমি যত অঙ্ক আমি দিব সব অঙ্ক তুমি করতে পারবে। এটাকে একটু লেখো, যদি ফাংশন দিয়ে বলি তাহলে এখানে একটা ফাংশন দিয়ে বলতে পারি ফাংশন অফ ডি স্কোয়ার সাইন অফ এক্স ইকুয়াল টু ফাংশন অফ মাইনাস এ স্কোয়ার সাইন অফ এক্স। ঠিক তেমনি ফাংশন অফ ডি স্কোয়ার কজ অফ এ এক্স ইকুয়াল টু ফাংশন অফ মাইনাস এ স্কোয়ার কজ অফ এ এক্স। এই দুইটা সূত্র কাজে লাগিয়ে আমি এই প্রশ্নমালার সমস্ত সমাধানগুলো তোমাদেরকে উপস্থাপন করতে চাচ্ছি। আসো, বিগত দিনে যেমন বলেছিলাম যে তিনটে নিয়ম, এর আগের প্রশ্নমালায় যখন ই টু দি পাওয়ার এক্স এর বেলায় বলেছিলাম ফাংশন অফ এ ইকুয়াল টু 0 হলে এক ধরনের কথা হয়, 0 যদি না হয় তখন এফ ড্যাশ এ ইকুয়াল টু যদি 0 হয় বা এফ ড্যাশ এ ইকুয়াল টু যদি 0 না হয় তাহলে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হবে। তখন আর এখনের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা একই জিনিসই করতে যাচ্ছি সেই মুহূর্তে এবং এই মুহূর্তে যাই আমরা করি না কেন উভয় ক্ষেত্রে আমাদের একই কথা বলবো। তবে শুধুমাত্র একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা হচ্ছে আগে যেখানে ফাংশন অফ এ বলেছিলাম এখন সেখানে বলবো ফাংশন অফ মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0 অথবা নট ইকুয়াল টু 0 অথবা এর একবার ডিফারেন্সিয়েট করার পরে ইকুয়াল টু 0 হয় কিনা সেই কথাগুলো। সেটা যাই বলি না কেন, যেভাবেই বলি না কেন, সব ক্ষেত্রে আমাদের একই রকম প্যাটার্ন যেহেতু একই রকম, সেই কারণে আমি তোমাদেরকে প্রথমেই উপস্থাপন করতে চাচ্ছি যদি এফ ড্যাশ অফ মাইনাস এ স্কোয়ার নট ইকুয়াল টু 0 হয়, নট ইকুয়াল টু 0 হলে তখন তুমি সেই কাজটা করে নিবা। সেটা হচ্ছে কি ফাংশন অফ 1 ডি স্কোয়ার, যদি বলি ডি স্কোয়ার সাইন অফ এ এক্স ইকুয়াল টু হবে 1 মাইনাস এ স্কোয়ার সাইন অফ এ এক্স। অর্থ হইল এই ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার বসিয়ে ওই সমীকরণগুলো তখন সমাধান করতে হবে। আর যদি এইটা ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে আর এই কাজটা আমার এখানে করা যাবে না, তখন আমাকে আরেক ধাপ সামনে গিয়ে কাজটা করতে হবে। আমি সেই মানুষে বা সেই কারণে তোমাদেরকে এই ধাপটা শেখাতে যাচ্ছি এবং প্রথম নিয়মটা তোমরা দেখো। প্রথম নিয়মটা আমি একটা অঙ্ক দিই, দেখো তুমি এই অঙ্কটা বুঝতে পারবে। দেখো আমি প্রথমে একটা অঙ্ক লিখেছি আমার বই থেকে, ডি স্কোয়ার প্লাস 4 অফ ওয়াই ইকুয়াল টু সাইন অফ ধরো কত ধরবো আমি, এখানে আমি লিখেছি 2x আর x। আমি একটু বড় করেছি, দুইটা কাজই তোমাদের একবারে সাইন এবং কজ দুইটার সূত্রই আমি এখানে ভবিষ্যতে বলতে পারবো, এই কারণে এই কাজটা করেছি। দেখো এইটুক যা আছে এর কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করা বিগত দিনে যা করেছি সেই একই কাজ করব। তাহলে আমরা সমাধানে চলে আসি। সলিউশন লেট y ইকুয়াল টু ই টু দি পাওয়ার m x। তাহলে তুমি প্রথম dy বাই dx লেখো, m ইনটু ই টু দি পাওয়ার mx, d স্কয়ার y ডিভাইডেড বাই ds স্কয়ার সমান বলো m স্কয়ার ই টু দি পাওয়ার mx। অতএব অক্সিলারি ইকুয়েশন m স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 0 যেহেতু ই টু দি পাওয়ার mx নট ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি অক্সিলারি ইকুয়েশন। দেখো এখান থেকে তুমি পাচ্ছ m স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4 ইকুয়াল টু 4i স্কয়ার, যেহেতু i স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1। তাহলে আমরা পাচ্ছি m ইকুয়াল টু প্লাস মাইনাস 2i ইকুয়াল টু প্লাস মাইনাস 2i। তোমাদের প্রথম ক্লাসে শিখিয়েছিলাম m ইকুয়াল টু যদি
এ প্লাস মাইনাস আই বি হয়, তাহলে অঙ্কটা কি হয়? এখানে কিন্তু ওই কথাটাই আসছে, তবে এর মান নাই, কিছু নাই, মানে এখানে একটা জিরো আছে। তাহলে এখন আমি এখন দেখি y অফ c ইকুয়াল টু, আমরা কমপ্লিমেন্টারি ফাংশন ইকুয়াল টু আমরা কি লিখতে চাই, y অফ c, তাহলে e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এটা আমাদের আর লেখা লাগবে না। তাহলে আমার কি হবে, c1 cos অফ কত আছে এখানে 2 আছে, c1 cos অফ 2x প্লাস c2 sin অফ 2x প্লাস c2 sin অফ 2x হয়ে গেল। তাহলে আমার কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করার আগের যে পদ্ধতি, সেই পদ্ধতি অ্যাপ্লাই করে আমি আমার এই কাজটা সেরে নিলাম। এটি কিন্তু এই চ্যাপ্টারের কাজ না, একেবারে প্রথম থেকে এই যে 4টা অনুচ্ছেদ আমি করেছি, প্রত্যেকটা অনুচ্ছেদে একই কাজ করেছি। অতএব তোমরা এইটা করতে করতে আশা করি অনেকটা এক্সপার্ট হয়ে গেছো। আসল কথা হচ্ছে এখন পার্টিকুলার ইন্টিগ্রাল করতে হলে এই ক্ষেত্রে কি করতে হয় সেটা তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। দেখো, নাও পার্টিকুলার ইন্টিগ্রাল y b অন বাই কি আছে তোমাদের অঙ্ক, ডি স্কয়ার প্লাস 4, ডি স্কয়ার প্লাস 4 কি ছিল জানো আমাদের, sin অফ 2x আর cos অফ 2x বোধহয় নাকি, sin অফ 2x and sin অফ x। দেখো, ডান দিকে আমার আসার কথা ছিল একটা পার্ট, কিন্তু দুঃখের বিষয় এখানে চলে আসছে দুইটা। সেই দুইটা থাকার জন্য তখন আমাদেরকে আরো এক ধাপ করে নিয়ে আসতে হবে, না হলে অঙ্কটা প্রথম ধাপে বলা যাবে না। তুমি যদি 2 sin অফ 2x sin অফ x করো, তাহলে যা দিয়ে গুণ করবে তা দিয়ে ভাগ করলে সমতা রক্ষা করতে পারো। তখন তোমার মানটা চলে এসছে 1 বাই ডি স্কয়ার প্লাস 4, 2 sin a sin b cos a minus b, তাহলে 2x minus x minus cos a plus b, 2x plus x। দেখো, তোমার অঙ্ক হবে এরকম, আর এর বাম দিকে একটা হাফ আছে। আমি এখন আরেকটু সামনে আগাই, 1 বাই ডি স্কয়ার প্লাস 4 cos of x minus half of 1 by d square plus 4 cos of 3x। তোমার এই ধরনের দুইটা পার্ট আমি আলাদা আলাদা করে নিলাম তোমাদের বোঝানোর স্বার্থে। আমি দেখি cos x এর ডান, এখানে x এর ধ্রুবক আছে অন, আমি যদি এখানে অন বসাই তাহলে তার মানটা কি, সরি, ডি স্কয়ার পরিবর্তে যদি মাইনাস অন স্কয়ার বসাই তাহলে এই মানটা কি 0 হয়? 0 হয় না। যেহেতু 0 হয় না, তাহলে আমার উত্তরটা এখানেই হয়ে যাবে। তাহলে আমরা এখন বসাতে থাকি হাফ ইন্টু 1 বাই মাইনাস অন স্কয়ার প্লাস 4, আর এখানে আছে কি cos অফ x, ঠিক তেমনি মাইনাস হাফ ইন্টু মাইনাস, এখানেও আছে 3 স্কয়ার, তাহলে 1 বাই মানে মাইনাস 3 স্কয়ার প্লাস 4। দেখো, এখানে আমার আসছে 3 স্কয়ার প্লাস 4 cos অফ 3x। তুমি তাহলে ক্যালকুলেশন করো, দেখো তোমার এখান থেকে কত মান আসছে। তোমার এখানে আসছে কত, 4 থেকে 1 গেলে 3, 1 বাই 6 আসছে 1 বাই 6 cos অফ x, 9 মাইনাস 9 প্লাস 4 মাইনাস 5 মাইনাস হচ্ছে প্লাস 1 বাই 10 cos অফ 3x। তাহলে কি আমি একসাথে যখন লিখবো জেনারেল সলিউশন, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো আমি যদি জেনারেল সলিউশন লিখতে যাই তাহলে আমি কি কি লিখতে পারবো, জেনারেল সলিউশন ইজ y ইকুয়াল টু কমপ্লিমেন্টারি আর হলো এই পার্টিকুলার। তাহলে আমরা দেখতে পাচ্ছি c1 cos অফ 2x প্লাস c2 sin অফ 2x প্লাস 1 বাই 6 cos অফ x প্লাস 1 বাই 10 প্লাস 1 বাই 10 cos অফ 3x। তাহলে আমরা একটা নিয়ম শিখে ফেললাম, যে নিয়মটা আমরা একটা মাত্র নিয়ম শিখলাম। সেই নিয়মটা হচ্ছে যে যদি কখনো কোনো অঙ্ক করতে গেলে রাইট হ্যান্ড সাইডে সাইনে x অথবা cos x আকৃতি থাকে, সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে মাইনাস a স্কয়ার দ্বারা ডি স্কয়ারকে dx এর জায়গায় রিপ্লেস করে যদি শূন্য আসে তাহলে আর ওইটা করা যাবে না, সামনের দিকে এগোতে হবে। আর যদি শূন্য এসে যায় না আসে, তাহলে ওখানেই মানটা বসানো যাবে। আমি প্রথম একটা নিয়ম তোমাদেরকে শিখালাম। আশা করি তোমরা সবাই এই নিয়মগুলো বুঝতে পেরেছো বা শিখতে পেরেছো বা
ভবিষ্যতে পারবে বলে আমি বিশ্বাস করি। আসুন এর দ্বিতীয় নিয়ম, সেকেন্ড পদ্ধতি। সেকেন্ড নিয়মটা হচ্ছে, তোমরা আবার দেখো, আমি আবারও তোমাদের বলতে চাচ্ছি, একটু আগে আমি বলেছিলাম ফাংশন অফ মাইনাস এ স্কোয়ার, একটু আগে আমি বলেছিলাম ফাংশন অফ মাইনাস এ স্কোয়ার নট ইকুয়াল টু 0। আমি এখন বলতে চাচ্ছি যদি ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে। এটা যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে তোমার কি দাঁড়াবে সেই কথাটা তোমাদেরকে আমি বোঝাতে চাচ্ছি। দেখো 1 বাই ফাংশন অফ এ স্কোয়ার কজ অফ এ এক্স ইকুয়াল, দেখো আমি এই ধরনের কোনো অঙ্ক যদি থাকে তাহলে তুমি কি করবা, ওই যে আগের প্রশ্নমালার নিয়ম এফ ড্যাশ ডি স্কোয়ার কজ অফ এ এক্স, অর্থাৎ একবার তুমি ডিফারেন্সিয়েট করে নিবা এবং করে নিয়ে তার ধারটা বলবা। এটা যদি কজের বেলাও থাকে, এটা যদি সাইনের বেলাও থাকে 1 বাই ডি স্কোয়ার সাইন অফ এ এক্স ইকুয়াল টু তুমি বলবা 1 বাই এফ অফ ডি স্কোয়ার সাইন অফ এ এক্স। সেই ক্ষেত্রে আমার হলো, আমি আগে লিখেছিলাম এফ ড্যাশ ফাংশন অফ, আগে লিখেছিলাম ফাংশন অফ মাইনাস এ স্কোয়ার যদি শূন্যের সমান হয়, কিন্তু এই ক্ষেত্রে এখন আমার কি হবে, এফ ড্যাশ মাইনাস এ স্কোয়ার নট ইকুয়াল টু 0, তাহলে আমার এই কাজটা করতে হবে। আর যদি এখানে 0 হয়ে যায়, তাহলে আমার এস স্কোয়ার 1 বাই এফ ডাবল ড্যাশ ডি স্কোয়ার সাইন অফ এক্স লিখতে হবে। সেই ক্ষেত্রে এফ ডাবল ড্যাশ মাইনাস এ স্কোয়ার নট ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এমনি ভাবে যত আস্তে 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 যতবারই আমার বলুক না কেন, আমি কি করব, এক এক ধাপ করে আগাবো এবং সাথে সাথে পরীক্ষাগুলো করে যাব। ফাংশন অফ এ স্কোয়ার ইকুয়াল টু 0 হয় না, এফ ড্যাশ এ মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0 হয় নাকি এফ ডাবল ড্যাশ মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0 হয়। যতক্ষণ না পর্যন্ত আমার লক্ষ্যে অবতীর্ণ হতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আস্তে 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 সামনের দিকে এগিয়ে যেতে থাকবো এবং আমার অঙ্ক সেই নিয়মগুলোতে করতে হবে। আসো আমি এখন আগের পদ্ধতিতে একটা অঙ্ক, এই নিয়মে একটা অঙ্ক আমি করে দিতে চাচ্ছি। দেখো আমি এখানে তোমাদের জন্য যেগুলো লিখেছিলাম ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার অফ ওয়াই, ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার অফ ওয়াই ইকুয়াল টু, আমি ধরতে চাচ্ছি যে কোনো একটা সাইনের বলবো না কজ বলবো, ধরলাম কজ অফ এক্স, একটু লক্ষ্য করো। আমি এই ক্ষেত্রে আমার প্রথম যে কথাটা, সেই কথাটার জন্য আমি তোমাদের মাঝে একটু নিয়ে যেতে চাচ্ছি। সেই নিয়ে যাওয়ার জন্য আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, দেখো এই সবসময় কিন্তু আমরা এই পর্যন্ত একই জিনিস করি। লেট ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স, এখানে কিন্তু আমরা নতুন করে কোনো কিছু লিখি না। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু একবার লিখি, তাহলে এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স আর ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। দেখো এই জায়গাটা আমি অক্সিলারি ইকুয়েশন একবারে লিখে দিতে চাচ্ছি, কারণ একই জিনিস কতবার আর লিখব। দেখো এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 0, যেহেতু ই টু দি পাওয়ার এম এক্স নট ইকুয়াল টু 0। এখন দেখো এম ইকুয়াল টু তাহলে প্লাস মাইনাস এ, তাহলে বলো কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে সি অন ই টু দি পাওয়ার এম না হয়ে, এম যেহেতু আসছে সেহেতু এখন কি হবে বলো, প্লাস মাইনাস। একটু দেখো এখানে একটা জিনিস আমার একটু বাদ রয়ে গেছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মাইনাস এ স্কোয়ার হয়ে গেল। তাহলে মাইনাস একটা লাইন বেশি না করে একটু, যদি আমি মাইনাস এ স্কোয়ার লিখি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার আই স্কোয়ার। একটু লেখা হয়নি, দাঁড়াও একটু। তাহলে আমরা এখান থেকে পাবো এম ইকুয়াল টু প্লাস মাইনাস এ আই, আমরা পাবো প্লাস মাইনাস এ আই। দেখো এই অঙ্কটাও আগের অঙ্কের মতো হয়ে গেল। যেহেতু আগের অঙ্কের মতো হয়ে গেল তাহলে আমাদের এর বাম দিকে এখানে একটা শূন্য আছে। তাহলে আমার y অফ c ইকুয়াল টু হবে c অন cos অফ ax, c অন cos অফ ax প্লাস c অন cos অফ ax প্লাস c2 sin অফ ax। এটা একটু লক্ষ্য করবে, দেখো আমি এখানে এই মানটা ডান দিকে নিয়ে কি করেছিলাম, সরাসরি মাইনাস এ স্কোয়ার দিয়ে তারপর আই স্কোয়ার ইকুয়াল টু -1 সেই কাজটা করেছি। তাহলে আমাদের সিদ্ধান্ত হলো
ওয়াই অফ সি এর মান নির্ণয় করা। এখন দেখো পার্টিকুলার ইন্টিগ্রালের বেলায় আমরা সমীকরণটা কিভাবে লিখতে পারি, ওয়াই অফ পি অন বাই কি আছে আমাদের বলো, ডি স্কয়ার আমাদের ছিল কি, ডি স্কয়ার প্লাস এ স্কয়ার, ডি স্কয়ার প্লাস এ স্কয়ার কজ অফ এ এক্স। দেখো ডি এর পরিবর্তে যদি মাইনাস এ স্কয়ার বসাই তাহলে এর মানটা 0 হয়ে যায়। মানটা 0 হলে আমরা এই কাজটা করতে পারবো না। কি হচ্ছে, ফাংশন অফ মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে ওই মানটা বসাতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের এক ধাপ সামনের দিকে আগাতে হবে। তখন তোমাদের বলেছিলাম অন, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় আমার 2d, অন এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় আমার 2d cos of ax। দেখো এবার যদি মাইনাস এ স্কয়ার এখানে বসাই তাহলে ইহার মান 0 হয় না। তাহলে কি হলো, আমরা এখানে অঙ্কটা সেরে নিতে পারবো। তাহলে দেখো x বাই 2 অন বাই d cos of ax আসছে। দেখো অন বাই d মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos of ax dx। cos x কে ইন্টিগ্রেশন করলে তোমরা সবাই জানো sin of x। ইন্টিগ্রেশনের বেলায় ওই ধ্রুব সংখ্যা দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে তুমি বলো x বাই a sin of x ডিভাইডেড বাই x বাই 2, সরি x বাই 2 sin of x ডিভাইডেড বাই a। এখন তুমি তোমার জেনারেল সলিউশন যদি বের করতে চাও তাহলে তুমি এখান থেকে লিখে ফেলতে পারো, নাও দ্য জেনারেল সলিউশন ইজ, তুমি লেখো তাহলে একটু, নাও দি জেনারেল সলিউশন ইজ, সংক্ষেপে লিখি জিএস, আমরা যেটা লিখি জেনারেল সলিউশন ইজ। কি হবে, ওয়াই দিয়ে ওয়াই কত হবে, ওয়াই সি প্লাস ওয়াই অফ পি। ওয়াই সিটা আমাদের কি ছিল একটু তাকাও, ওয়াই সিটা ছিল আমাদের সি অন cos of ax plus c2 sin of ax plus x by 2a sin of ax। বড়ই সুন্দর জিনিস, আমি যেটা বলতে চাচ্ছি তোমাদের, সুন্দর জিনিস সেটা হচ্ছে এই সুন্দর জিনিসগুলো যখন তুমি করতে যাবে শুধুমাত্র একটা জিনিসই ফলো করতে হবে, যে তোমার এফ অফ মাইনাস এ স্কয়ারের মান 0 হলো কি। 0 যদি হয়ে যায় তাহলে আর তোমার কোনো কিছু করার থাকবে না, তুমি ওখানেই তোমার মানটা তুমি কি করবা, বসাবা না, বসে কি করবা, আরেক ধাপ সামনে চলে যাবে। আর যদি না হয় তাহলে কি করবে, তুমি ওখানেই তুমি মানগুলো বসিয়ে দিবে। কি সুন্দর জিনিস দেখো, গত ক্লাসে আগের দিন যে যা পড়িয়েছিলাম আজকের সাথে হুবহু মিল আছে। একইভাবে ওখানে যেমন আমরা ফাংশন অফ এ বলেছিলাম সেই জিনিসটাই এখানে এসে ফাংশন অফ মাইনাস এ স্কয়ার বসিয়েছি। কোথায়, ডি স্কয়ারের পরিবর্তে। আগেরটা বলছিলাম ফাংশন অফ এ বসিয়েছিলাম ডি এর পরিবর্তে। আসলে ঘুরে ফিরে জিনিস নিয়ম প্রায় একই, শুধুমাত্র এক একটা ফাংশনের জন্য এক এক ধরনের কাজ আমাদের করতে হচ্ছে। আমি এবার আবার নতুন আরেকটা কথা তোমাদের বলতে চাচ্ছি। আসলে অঙ্ক তোমরা তারা ভালো পারবে যারা বুঝতে পারবে কখন কোন ধরনের অঙ্ক তোমার এখানে দেওয়া আছে। দেখো তো, ফাংশন অফ ডি ইকুয়াল টু যদি এই প্যাটার্নের থাকে, কোনো সময় দেখবা তুমি একই সাথে একাধিক ফাংশনে দেওয়া আছে, কোনো সময় একটা, কোনো সময় দেখা যায় একাধিক মনে করো আমি এখানে সাই দিয়ে দিলাম, সাই অফ একই অঙ্কের মধ্যে ডি এবং ডি স্কয়ার যদি। আরেকটু কথা বলি, একটু আগে আমি যে 2 ধাপ পর্যন্ত করলাম, এক্স অন বাই এফ ড্যাশ ডি, তারপর যা থাকে তাই। যদি ওখানে আমার এফ ড্যাশ অফ মাইনাস এ স্কয়ারের মান 0 না হতো তাহলে আমি কি করতাম, আরো অগ্রসর হয়ে যতক্ষণ পর্যন্ত সামনের দিক আগানো যেত আমরা পার্ট করে সামনের দিকে আগাতে পারতাম। যখন আমরা দেখতাম এফ ডাবল ড্যাশ মাইনাস এ স্কয়ার নট ইকুয়াল টু 0 কিনা, যদি তাও আবার 0 হয়ে যায় তখন আমি এফ ট্রিপল ড্যাশ এ মাইনাস এ স্কয়ার বের করবো, যদি তাও 0 হয়ে যায় তাহলে এফ 4 বার করবো। অর্থাৎ যতবার পর্যন্ত আমার 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে সামনের দিকে করতে আগাবো।
এই হলো নিয়ম। আর এইখানে আমি আরেকটা নতুন নিয়ম এখানে তোমাদের এই প্রশ্নমালায় অতিরিক্ত আছে, যেটা হচ্ছে একই অঙ্কের মধ্যে কোথাও ডি আছে, কোথাও ডি স্কোয়ার আছে। এই ডি এবং ডি স্কোয়ার যদি একসাথে কোনো ফাংশনের মধ্যে থাকে, তাহলে তোমরা সেই অঙ্কগুলো কিভাবে করতে পারো সেই নিয়মটা তোমাদেরকে আমি শিখাতে যাচ্ছি। আসো এই ধরনের একটা অঙ্ক তোমাদেরকে আমি দিচ্ছি। মনে করো ডি স্কোয়ার প্লাস টু ডি মাইনাস অন অফ ওয়াই, আমি এখানে ধরবো কি তোমাদের মিলিয়ে বলি সাইন অফ এক্স। মনে করো সাইন অফ এক্স, শুধু 1x না দিয়ে সাইন অফ এক্স বলবো। দেখো এই ক্ষেত্রে আমরা প্রথমত দেখি যে একদিকে ডি স্কয়ার আছে আবার ডি আছে। আমি এখানে তোমাদেরকে নিয়ে যেতে চাচ্ছি প্রথম y ইকুয়াল টু সেই একই কথা e টু দি পাওয়ার mx ধরে অক্সিলারি ইকুয়েশন বের করা। তাহলে তোমার dy বাই dx ইকুয়াল টু দেখো m ইনটু e টু দি পাওয়ার mx d স্কয়ার y ডিভাইডেড বাই ds স্কয়ার সমান m স্কয়ার e টু দি পাওয়ার mx। দেখো তাহলে তুমি তোমার অক্সিলারি ইকুয়েশনের বেলায় তুমি পাবে, দেখো ms মাইনাস অন ইকুয়াল টু। এখন দেখো এইখানে তোমার ইকুয়েশনটা সলভ করলে তুমি কি পাও? তুমি দেখো ডান দিকে একটা মাইনাস অন আছে, আর এটাকে তুমি সমাধান করতে পারছো না, তখন তোমাকে অবশ্যই একটা জটিল পদ্ধতিতে, অর্থাৎ m ইকুয়াল টু তখন লিখতে হবে -2 প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac এর রুট ডিভাইডেড বাই 2a মাইনাস b, একটা এখানে মাইনাস b লেখাটা হয়নি, মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই। দেখো তোমার এখানে কি আসলো? তাহলে -2 প্লাস মাইনাস, তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 আর 4 8, 8 হলে কত 2 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখন কমপ্লেক্স রুট হয়ে গেল। এই কমপ্লেক্স রুট যদি আসে তাহলে আমরা কি লিখেছিলাম? মাইনাস অন প্লাস মাইনাস রুট 2, মাইনাস অন প্লাস মাইনাস রুট 2 আর কি হয়ে গেল। তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমরা আর এই অঙ্কগুলো নরমাল হতে না করে এর মানগুলো এখানে বসিয়ে দিতে পারব। কিন্তু আমাদের আসল বিবেচ্য বিষয় এইটা না। আমরা এখান থেকে আমি যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটা হচ্ছে তোমাদের কিভাবে পার্টিকুলার ইন্টিগ্রাল করতে হয় সেই কাজটা। সেখানে তোমাকে লিখতে হবে y অফ p ইকুয়াল টু 1 d স্কয়ার প্লাস 2d মাইনাস 1, এই জায়গাটা কি আছে, আর তার সাথে আছে সাইন অফ x। এখন দেখো আমার একদিকে d স্কয়ারের ফাংশন আছে, একবার d এর ফাংশন আছে। দুইটা যদি একসাথে কোনো অঙ্কের মধ্যে থাকে তখন আর আমরা এই যে তিনটা নিয়ম শিখালাম এই নিয়মের মধ্যে আমরা যেতে পারবো না। তখন আমরা কি করব? ডান দিকের যে ধ্রুবক পদটা আছে এটা দ্বারা এখানে বসিয়ে দিতে হবে। আমি এখানে যদি বসাই তাহলে মাইনাস অন স্কয়ার প্লাস 2d মাইনাস অন সাইন অফ এক্স, এই কথাটা লিখতে পারি। অন বাই দেখো এখানে আমার আসছে কত আসছে, দেখো 1/2d মাইনাস 2 সাইন অফ এক্স। আমি এটাকে লিখতে পারি হাফ ইন্টু 1/d মাইনাস অফ সাইন অফ এক্স। এখন দেখো নিচের পোর্শনে নর্মাল d চলে আসছে, যদি d স্কয়ার না আসে তাহলে এর কোনো সমাধান বের করা যাবে না। এখন এই d স্কয়ার বানাতে হলে লব ও হরকে তার বিপরীত জিনিস দ্বারা গুণ করতে হয়। তাহলে আমি যদি এখানে d প্লাস অন দ্বারা গুণ করি তাহলে নিচের পোর্শন আমার দাঁড়ায়, তুমি তাহলে অঙ্কটা অনায়াসে করে নিতে পারবে। দেখো এখানে তোমার আছে d প্লাস অন, নিচের পোর্শন আসে d স্কয়ার মাইনাস অন সাইন অফ এক্স। এখন তুমি তোমার সিদ্ধান্তে আসো, এটা তুমি পেয়ে গেলে। এখন দেখো d স্কয়ারের পরিবর্তে যদি আমি মাইনাস 1 স্কয়ার লিখি তাহলে কি হবে? তাহলে আমার এই অঙ্কটা এখানে কি হয় একটু তাকাও, শূন্য হচ্ছে না। তাহলে আমরা এই কাজটা করে নিতে পারি। আমি একবার বসিয়ে দেখি হাফ ইন্টু d প্লাস অন ডিভাইডেড বাই মাইনাস 1 স্কয়ার মাইনাস অন সাইন অফ এক্স। তাহলে কত হইলো? মাইনাস
by 4 d plus 1 sin of x, 1 by 4 minus 1 by 4 d plus 1 sin of x। এখন দেখো আমি যদি ডিফারেন্সিয়েট অফ sin x করি তাহলে 1 by 4 sin x কে করলে হবে cos x, আর এখানে আমার নরমালি sin x রয়ে গেল। তাহলে আমার পার্টিকুলার ইন্টিগ্রাল করার পদ্ধতি কয়টা হলো? চারটা। প্রথম আমি দেখলাম f অফ মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 0 হয় কিনা, তারপর আমি দেখলাম যদি 0 নট ইকুয়াল টু 0 হয়, হওয়ার পরে তারপর দেখলাম 0 হয়ে সেকেন্ড পার্ট যদি f ড্যাশ মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, যদি তাও আবার দেখলাম যদি এটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে তারপরের প্রশ্নে চলে গিয়েছি f ড্যাশ f ডাবল ড্যাশ a স্কোয়ার ইকুয়াল টু 0 বের করেছি। এমনি করে 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 সামনের দিকে অগ্রসর হয়েছে। অগ্রসর হওয়ার পরে আবার একটা নতুন অঙ্ক দেখলাম, নতুন নিয়ম শিখলাম, যেখানে একই সাথে ফাংশন অফ ডি এবং ডি স্কোয়ার একসাথে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই বিগত দিনের নিয়ম, বিগত নিয়মটা যে এর আগের যে নিয়মটা, সেই নিয়মটা আমরা কোনো নিয়মে করতে পারি না। তখন তুমি একবারে ওই ধ্রুব সংখ্যা দ্বারা এটাকে যেখানে ডি স্কোয়ার আছে তার পরিবর্তে বসিয়ে দেওয়ার পরে অবশিষ্ট যা আছে ক্যালকুলেশন করে সামনের দিকে আগাতে হবে এবং পার্টিকুলার ইন্টিগ্রাল তৈরি করা যাবে। এমনি ভাবে এই প্রশ্নমালার এই অনুচ্ছেদে যত অঙ্ক আছে সব তুমি করতে পারবে। আশা করি তোমরা এখান থেকে বাসায় গিয়ে তোমাদের বাসায় থেকে এখন তো লকডাউন যেহেতু চলছে সবাই বাসায় আছো, ওখানে বসে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো। আমি আর একটা মাত্র অনুচ্ছেদ তোমাদের আছে, এরপরে যদি দুইটা একসাথে থাকে অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার এম এক্স অথবা ই টু দি পাওয়ার এক্স সাথে যদি সাইন এক্স অথবা সাইন এক্স অথবা কজ এক্স অথবা কজ এক্স থাকে, তাহলে সেই অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারবো সেটা আগামী যেদিন আমি ক্লাস নেব সেই ক্লাসে তোমাদের শিখাবো। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।